সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। ওকে, তো দেখো প্রথমে কি রয়েছে, 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে সুজাউদ্দৌলার নেতৃত্বে, মুর্শিদ কুলি খানের নেতৃত্বে, সম্রাট ঔরঙ্গজেবের নেতৃত্বে, আলীবর্দী খানের নেতৃত্বে। তো আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। ক্ষয়ের দাগে হচ্ছে 1176 বঙ্গাব্দে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন ছিল 1870, 1670, 1170 না 1770 খ্রিস্টাব্দ। এটা হবে 1770 খ্রিস্টাব্দ, ঠিক আছে। গয়ের দাগে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদী পথগুলি জরিপ করেন ফ্রাঙ্কল্যান্ড, হক, ক্যামেরন, জেমস রেনেল না লর্ড ডালহৌসি। তো সঠিক উত্তরটি হবে জেমস রেনেল, ঠিক আছে, জেমস রেনেল। এরপর হচ্ছে 2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তো উত্তর লিখবে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী, ঠিক আছে। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে কলকাতা দখল করে কে আলীনগর নাম দিয়েছিলেন, তো উত্তর হবে সিরাজ উদ্দৌলা। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2-3টে বাক্যে লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে। কয়ের দাগে দেওয়া আছে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো, তো 1756 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন তখন তিনি 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট দীর্ঘ 18 ফুট প্রস্থ একটি ছোট ঘরে আটকে রাখেন। একসঙ্গে এতজন মানুষ আটক করার ফলে 123 জন সৈন্য মারা যায়। এই ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে মেকলের প্রতিবেদন কি, তো 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। তাতে বলা হয় ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা ঔপনিবেশিকদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তাই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরা জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরে ভারতে আধুনিকতা আসবে, ঠিক আছে। তাই তিনি দেশীয় ভাষা চর্চাকে হেয় করেছিলেন। পরের প্রশ্ন 4 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4-5টি বাক্যে। এখানে প্রশ্নের মান হচ্ছে তোমাদের 3 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে টিকা লেখো দ্বৈত শাসন ব্যবস্থা। তো দ্বৈত শাসন ব্যবস্থা কি, 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে 2 শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেল অর্থনৈতিক কর্তৃত্ব। অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থারই নাম হলো দ্বৈত শাসন ব্যবস্থা। পয়েন্ট থেকে বলা হচ্ছে ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল, তো ব্রিটিশ কোম্পানি নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন রাজদরবারে নিজেদের প্রতিনিধি রাখত। সেই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিল। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানি চূড়ান্ত ক্ষমতার রূপ পেয়েছিল। কোম্পানির নজর এড়িয়ে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ভারতীয় দেশীয় শক্তিগুলির বিশেষ ছিল না। কোম্পানির হয়ে সেই নজরদারির কাজটা চালাতো স্থানীয় ব্রিটিশ রেসিডেন্ট। ওকে, পরের প্রশ্ন 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 8-10টি বাক্যে লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। পরের দাগে ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল, কীভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল। তো ভারতীয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের ইস্পাত কাঠামো ছিল আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস ব্যবস্থা। এর প্রতিষ্ঠান, তো লর্ড কর্নওয়ালিসই প্রথম সিভিল সার্ভিস চালু করেন বা অসামরিক প্রশাসনে আমলাতন্ত্রকে সংগঠিত করেন। এর উদ্দেশ্য ছিল ভারতের দুর্নীতিমুক্ত ব্রিটিশ প্রশাসন গড়ে তোলা। এরপর আমরা লিখছি বিশেষত্ব। ব্রিটিশ প্রবর্তিত আমলাতন্ত্রের যে বিষয়গুলি গুরুত্ব পেত তা হলো, 1 নম্বর হচ্ছে আমলাদের নির্দিষ্ট মেয়াদের চাকরিতে নিয়োগ করা হতো। 2 নম্বর যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমলাদের পদোন্নতির ব্যবস্থা করা হতো। 3 নম্বর হচ্ছে প্রশাসনে কর্মরত আমলারা ব্যক্তিগত ব্যবস্থা ও ঘুষ উপঢৌক নিতে পারত না। 4 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমলাদের বেতন বৃদ্ধি করা হতো, ঠিক আছে। 5 নম্বর সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা হতো না। ওকে, 6 নম্বর হচ্ছে সিভিল সার্ভেন্ট বা আমলাদের
পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য এবং তাদের ভারতীয় ভাষা, সংস্কৃতি, রীতিনীতি বিষয়ে অবগত করার জন্য প্রশিক্ষণ দানের ব্যবস্থাও করা হতো। প্রসঙ্গত উল্লেখ্য, লর্ড ওয়েলেসলি প্রথম 1800 খ্রিস্টাব্দে আমলাদের এই প্রশিক্ষণ দানের জন্য কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তোলেন, কিন্তু কোম্পানির বোর্ড অফ কন্ট্রোল এতে অনুমোদন না দিয়ে লন্ডনের হেলবেরিতে একই উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কলেজ স্থাপন করেছিল। প্রকৃতপক্ষে হেলবেরি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে কোম্পানির সিভিল সার্ভিস পরীক্ষায় ইউরোপীয় প্রার্থীদের এই কলেজে পড়াশোনা ও প্রশিক্ষণ দানের ব্যবস্থা চালু করে। একই কলেজে প্রশিক্ষণপ্রাপ্ত বলে আমলাদের মধ্যে ঐক্যবোধ তৈরি হয়, তারা নিজেদের একটি আলাদা গোষ্ঠীরূপে ভাবতে শুরু করে। ফলে ভারতীয় সমাজের মূলধারার সঙ্গে এই আমলাতন্ত্রের কোনো সম্পর্ক ছিল না। আমলাদের কাজ ছিল সরকারের গৃহীত নীতিগুলির বাস্তবায়ন করা, তবে সরকারি নীতি নির্ধারণে আমলারা স্বাধীনতা ভোগ করতো না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, খ নম্বর দাগে সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি কী ছিল? উত্তর লিখছি আমরা, নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হল 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশী যুদ্ধ। এই বিরোধের পিছনে নানা কারণ ছিল। ঠিক আছে, এক নম্বর হচ্ছে নাম্বার এ দিয়ে আমরা লিখছি কোম্পানির ষড়যন্ত্র। সিরাজ বিরুদ্ধে ঘসেটে বেগম এবং শৌকত জংয়ের সঙ্গে কোম্পানি ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। এরপর হচ্ছে রীতির অবমাননা। নবাব পদে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গড়হাজির ছিল, উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকনো না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। 3 নম্বর হচ্ছে অবৈধ দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দেন, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। নেক্সট পয়েন্ট দিয়ে আমরা লিখছি এখানে দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্ষুব্ধ হন। এরপর হচ্ছে কৃষ্ণদাসকে আশ্রয় দান। নবাবী তহবিল তছরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন। ঠিক আছে, এরপর কি হলো, নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণদাসকে ফেরত না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। ঠিক আছে, প্রচণ্ড রুষ্ট হন। এরপরের পয়েন্ট হচ্ছে আলীনগরের সন্ধিভঙ্গ। সিরাজ কলকাতা দখল করে এর নাম রাখেন আলীনগর, কিন্তু অল্প দিনের মধ্যে রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতা পুনর্দখল করে নেয়। ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত ফরাসিদের আশ্রয়দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্ত ভঙ্গের জন্য দায়ী করা হয়। ঠিক আছে, এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ, মির্জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। ঠিক আছে, এরই ফল হলো পলাশীর যুদ্ধ। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের একটি প্রশ্নপত্রের আমরা সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নের অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, এর মধ্যে থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, আর এর পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।